যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, রুমমেট আটক, আরেক শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশি জোরদার। রাজধানীর কোথাও কোথাও ৮,০০০ জনগণের বিপরীতে একজন পুলিশ, চাহিদার বিপরীতে ১৫% টহল, সুযোগ নিচ্ছে অপরাধীরা। সংখ্যা শুধু বাড়িয়েও লাভ নাই, যদি এই পুলিশের কার্যক্রমের সাথে আমরা যদি প্রযুক্তিকে সম্পৃক্ত করতে না পারি, শুধু সংখ্যা বাড়িয়ে কাজ হবে না। চলতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত ৪৬০ জন। রাজধানীতে চোখ রাঙাচ্ছে সংক্রমণ, বিস্তার হলে কঠিন হবে নিয়ন্ত্রণ, শঙ্কা বিশেষজ্ঞদের। ঢাকায় ম্যালেরিয়া ছড়াবে কি না সেটা আসলে বিস্তর গবেষণার বিষয়। একদম উড়িয়ে দেওয়া যায় না যে ঢাকায় ম্যালেরিয়া কখনো হবে না। ভোগান্তির আরেক নাম নরসিংদীর দিয়ারা সেটেলমেন্ট অফিস। টাকায় মেলে অন্যের জমি দখল, সেবা পেতে মোটা অঙ্কের অর্থ। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন ট্রাম্পের জামাতা সহ বিশেষ দূত। পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের ৮ দিন পর মিলল একজনের মরদেহ। ট্যাম্পা বের একটি সেতু থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেপ্তার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। সপ্তাহ জুড়ে চলা উদ্বেগ আর উৎকণ্ঠার পর শেষমেশ পাওয়া গেল দুঃসংবাদ। ফ্লোরিডার ট্যাম্পের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে উদ্ধার করা হলো ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মেধাবী ছাত্র জামিল লিমনের মরদেহ। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়া এই বাংলাদেশি শিক্ষার্থীর পরিণতি যে এমন হবে তা ভাবেননি কেউই। হিলসবোরো কাউন্টি শেরিফের চ্যাড কনস্টাল নিশ্চিত করেছেন মরদেহটি লিমনেরই। তবে তার সাথে নিখোঁজ হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির হদিস এখনো মেলেনি। এদিকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই বড় অগ্রগতি হয় তদন্তে। লিমনের রুমমেট হিশাম সালেহকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ক্যাম্পাসের কাছেই একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে অভিযান চালায় সোয়াট টিম। সেখানে নিজেকে অবরুদ্ধ করে রাখলেও পরে আত্মসমর্পণ করেন হিশাম। তার বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা এবং পারিবারিক সহিংসতার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। We have a suspect in custody. SWAT was activated. SWAT responded, and at approximately 10:36 a.m., SWAT arrived on scene. SWAT then mobilized and commanded the suspect to come out of the residence. At that time, he came out peacefully and was taken into custody. লিমন এবং বৃষ্টি দুজনেই ছিলেন বাংলাদেশ থেকে আসা পিএইচডি শিক্ষার্থী। ১৬ এপ্রিল থেকে রহস্যজনকভাবে উধাও হওয়ার পর থেকেই খোঁজ চালাচ্ছিল এফবিআই ও স্থানীয় পুলিশ। জামিল লিমনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর এখন সবার প্রার্থনা নিখোঁজ নাহিদা বৃষ্টিকে নিয়ে। পুলিশ জানিয়েছে, বৃষ্টিকে খুঁজে বের করতে সব ধরনের প্রযুক্তিগত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে। হিলসবোরো কাউন্টি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রুমমেট শুরুতে তদন্তে সহায়তা করলেও বর্তমানে মুখ খুলছেন না। তার কাছ থেকে তথ্য আদায় করতে পারলে হয়তো জানা যাবে নিখোঁজ নাহিদা বৃষ্টির বর্তমান অবস্থান। লিমনের মরদেহ উদ্ধারের পর এখন পুলিশের প্রধান লক্ষ্যই হলো বৃষ্টিকে জীবিত উদ্ধার করা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। রাত নয়, দিনের আলোয় প্রকাশ্যে তাড়া করে করা হচ্ছে হত্যা, চাঁদাবাজি আর ছিনতাই। অথচ প্রায় ৩,৬৬,০০,০০০ মানুষের এই মেগাসিটি ঢাকার নিরাপত্তার দায়িত্বে মাত্র ৩৩,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশের তথ্য মতে ঢাকা শহরের কোথাও কোথাও ৮,০০০ মানুষের জন্য কাজ করছেন একজন পুলিশ। অপরাধের তুলনায় চালু আছে সীমিত সংখ্যক টহল ব্যবস্থা। মেহরাব সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
সাম্প্রতিক এই দৃশ্যগুলো জানান দেয় কতটা অনিরাপদ এই রাজধানী শহর। অপরাধের সহিংসতা যেন পরিণত হয়েছে পেশায়। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের তথ্য মতে এখানে বসবাস করছে প্রায় 3,66,00,000 মানুষ। অথচ এই বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তায় দায়িত্ব থাকা পুলিশ সদস্যের সংখ্যা মাত্র 33,000-এর মতো। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় টহল ব্যবস্থার মাত্র 15% নিশ্চিত করতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে রাজধানীর সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর আর আদাবর থানায় বাস করে প্রায় 20 লাখ বাসিন্দা। আর এই এলাকায় কাজ করছে 250 পুলিশ, অর্থাৎ প্রতি 8,000 বাসিন্দার বিপরীতে রয়েছে মাত্র একজন পুলিশ। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী প্রতি 1 লাখ মানুষের জন্য কমপক্ষে 222 জন পুলিশ থাকা প্রয়োজন। কিন্তু ঢাকার বাস্তবতা একেবারে ভিন্ন। এখানে প্রতি 1 লাখ মানুষের জন্য পুলিশ সংখ্যা অনেক ক্ষেত্রে 100-এর নিচে। এর মধ্যে আবার বড় একটি অংশ নিয়োজিত থাকে ভিআইপি প্রোটোকল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাজে। যে কোনো এলাকায় যখন সাধারণত হঠাৎ করে একটা ক্রাইম হয়, সেই তুলনায় কিন্তু পুলিশ হঠাৎ করে আসে না। হিরোইন ছিরা এখানে দুইটা হাতে মারছে আমাকে। আমি শেরেবাংলা থানার গাড়ি ছিল এইখানে, আমি গেলাম, তারা বলতেছে রাতের বেলা গেলাম, বলছে এখন যাও না, তুমি আগামীকালকে সকালে গিয়ে একটা লিখিত ডায়েরি করো। 999-এ ফোন দিলাম যে এখানে একটা অঘটন ঘটলো, তাতে আসবে। ও ফোন দিতে ধরতে হ্যালো করতে জায়গায় অর্ধেক দিন। পুলিশ কর্মকর্তার দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। খুন, ছিনতাই, চাঁদাবাজিতে নাভিশ্বাস হয়ে উঠছে নগর জীবন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। মোহাম্মদপুরে ধরেন থানা পুলিশের মিলে 250 পুলিশ আছে, লোক 20 লাখ। হিসাব করলে দেখা যায় প্রতি 8,000 মানুষের জন্য আমাদের একজন করে পুলিশ নিয়োজিত আছে। 8,000 থাকার কথা ছিল 500 জনে একজন, তাহলে 20 লাখ মানুষের জন্য 4 থেকে 5,000 পুলিশ লাগবে। আমার আছে 250। রেড স্পট আছে ক্রাইম জোনের, এরকম 50টা জায়গা আছে। আমি সর্বোচ্চ বললাম 8টা, আমারটা হল টিম। আমি সর্বোচ্চ অ্যাট এ বেস্ট একসাথে 8টা জায়গা আমি পুলিশ মোতায়েন রাখতে পারবো। বাকি 42টা জায়গার কি হবে? স্বাভাবিকভাবেই জনগণের যে প্রত্যাশা আমাদের প্রতি, সেটা পূরণ হবে না। স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ এবং দমন করা কষ্টসাধ্য। তো তারপরে আমাদের প্রতিনিয়ত আমাদের যে ডিএমপির পুলিশ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। অপরাধ বিশ্লেষকের মতে আইন শৃঙ্খলা বাহিনীতে জনবল নিয়োগের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। তবে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে কোনো প্রচেষ্টাই এই বিশাল নগরীর নিরাপত্তা ঝুঁকি কমাতে পারবে না। আমরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের সদস্য খুব রাতারাতি বাড়াতে পারছি না, আবার এখন যেভাবে অপরাধীরা প্রযুক্তিকে পুঁজি করে অপরাধ করছে, সংখ্যা শুধু বাড়িয়েও লাভ নাই। যদি এই পুলিশের কার্যক্রমের সাথে আমরা যদি প্রযুক্তিকে সম্পৃক্ত করতে না পারি, শুধু সংখ্যা বাড়িয়ে কাজ হবে না। সরকার করতে পারে কোনো ধরনের অপরাধীকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না দেওয়া। যে শহরে রুটি রুজির জন্য বসবাস করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কয়েক কোটি মানুষ, সে শহর কতটুকু নিরাপদ? সংখ্যার বেড়াজালে বাধা পড়া আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনের তুলনায় নিতান্তই নাজুক। তাই প্রযুক্তির সক্ষমতা আর মানোন্নয়নের মাধ্যমে এ শহর নিরাপদ রাখার পরামর্শ বিশ্লেষকদের। মেহরাব সুমন, এখন, ঢাকা। 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য থাকলেও নতুন করে চোখ রাঙাচ্ছে এর সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর প্রথম 3 মাসে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে 460 জন। গেল বছর আক্রান্ত ছিল 10,000-এর বেশি, মৃত্যু হয় 16 জনের। জীবাণুবাহী অ্যানোফিলিসকে পার্বত্য অঞ্চলের মশা মনে করা হলেও তা খোদ রাজধানীতে দেখা যাচ্ছে। রাজধানীতে এ রোগের বিস্তার শুরু হলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। বিস্তারিত হাসান আল মাহমুদের প্রতিবেদনে। দেশজুড়ে হাম সংক্রমণের মধ্যে জরিপ দল দিল সতর্কবার্তা। 3 থেকে 7 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি জনে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশার উপস্থিতি মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জরিপের এই ফলে এক সপ্তাহে 98টি ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশার উপস্থিতি পাওয়া গেছে। চলতি বছর 15 এপ্রিল পর্যন্ত এ 6 জনে অ্যানোফিলিস মশা পাওয়া গেছে 2,500-এর বেশি। অথচ চলতি বছর ম্যালেরিয়ার নিয়ন্ত্রণ ও 2030 সালে নির্মূলের পরিকল্পনা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল বছর ম্যালেরিয়া আক্রান্ত হয় 10,162 জন, মৃত্যু হয় 16 জনের। চলতি বছর প্রথম 3 মাসে আক্রান্ত হয় 460 জন। এদের সবাই 3 পার্বত্য জেলা কক্সবাজার, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 16 জেলার। তবে গত 17 এপ্রিল বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর পর আলোচনায় আসে কোথা থেকে সংক্রমিত হলেন তিনি। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে মাহবুবুর রহমানের মৃত্যুর কয়েকদিন আগে আফ্রিকার দেশ ক্যামেরুন সফর করেছিলেন। তিনি সেখানে আক্রান্ত হয়েছেন নাকি ঢাকায়, সেই প্রশ্ন পাশে রেখেই বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে অ্যানোফিলিস মশার অস্তিত্ব পাওয়ায় উদ্বেগ বাড়ছে। আমরা এই পর্যন্ত 9 প্রজাতির অ্যানোফিলিস মশা ঢাকাতে পেয়েছি। এখন ঢাকায় ম্যালেরিয়া ছড়াবে কি না সেটা আসলে বিস্তর গবেষণার বিষয়। যেহেতু অ্যানোফিলিসের প্রজাতি এখানে আছে এবং সংখ্যায় কম না, বেশ ভালো ডেন্সিটিতেই আছে, সেজন্য একদম উড়িয়ে দেওয়া যায় না যে ঢাকায় ম্যালেরিয়া কখনো হবে না। বিশেষজ্ঞরা বলছেন একবার এ রোগে আক্রান্ত হলে দ্রুতই শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়। এ অবস্থায় সংক্রমণ বাড়লে মৃত্যুর হার কমানো কঠিন হয়ে পড়বে। সিভিয়ার ম্যালেরিয়া হলে এটা দ্রুত আপনার অর্গানগুলোকে ড্যামেজ করে ফেলতে পারে, সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে আরও ব্রেইনকে ড্যামেজ করতে পারে, যেটা আমরা স্নায়ুর ইনফেকশন বলি, চোখের ক্ষতি করতে পারে এবং এটা খুব দ্রুত ফ্যাটাল হয়, মানে খুবই দ্রুত মারা যায়। দেশে রোগীর সংখ্যা বাড়লেও খোলা বাজারে পাওয়া যায় না ম্যালেরিয়ার কোনো ওষুধ। আক্রান্ত রোগীর চাহিদার পরিপ্রেক্ষিতে ওষুধ সরবরাহ করে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় রোগের সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি পর্যাপ্ত ওষুধের প্রস্তুত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। বহু ওষুধ প্রতিরোধী যে ম্যালেরিয়ার জীবাণু সেটি, এবং আরেকটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ভারত থেকে ম্যালেরিয়া প্রবণ লোকজন বা ম্যালেরিয়ার জীবাণু বহন করে বাংলাদেশে এসে ছড়িয়ে দেয়া। তো এই প্রেক্ষাপটে আমি মনে করছি ঢাকাতে অ্যানোফিলিস মশা পাওয়া যাচ্ছে এবং ম্যালেরিয়া পাওয়ার বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। অতএব আমাদের নতুন করে ম্যালেরিয়া প্রতিরোধী কার্যক্রমকে ভাবা দরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গেল বছরগুলোতে যেসব রোগী পাওয়া গেছে তার সবাই পাহাড়ি অঞ্চল বা বিদেশ ভ্রমণের ইতিহাস আছে, তবে সব ধরনের প্রস্তুতি রেখেছে তারা। একসময় ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম ছিল, সেটা যখন ইরাডিকেট হয়ে গেল তখন এই প্রোগ্রামগুলো সব বন্ধ হয়ে গেল। এটা স্বাভাবিক নিয়মে এগুলো বন্ধ হয়। এখন স্পোরেডিক যেখানে ম্যালেরিয়া দেখা দিবে বা হবে সেখানে আমাদের ওইভাবেই অ্যাড্রেস করতে হবে। সরকার ম্যালেরিয়ার যে ট্রিটমেন্টটা করছেন এটার জন্য সাফিসিয়েন্ট ম্যালেরিয়া ট্রিটমেন্ট, ভ্যাকসিন, ওষুধপত্র এগুলো মজুদ আছে। করোনার পর পুরনো সব ভাইরাস আবারও সক্রিয় হচ্ছে। এ অবস্থায় নতুন সংক্রমণ তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। শাহবাগের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভুক্তভোগী সহ বিভিন্ন সংগঠনের দাবি প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আর ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন ক্যাম্পাসে ফের ভয়ের রাজত্ব ফিরিয়ে আনতে দেয়া হবে না। তবে ছাত্রদল সভাপতির দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক প্রপাগান্ডা চালানো হচ্ছে। সাংবাদিকদের উপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে। শাহবাগ ঘটনায় আজও উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থানের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ঘটনার সূত্রপাত নিয়ে এখনও পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এখানে যে ছবি এবং নাম ব্যবহার করেছে, তবে যে স্ক্রিনশটকে ঘিরে ঘটনার সূত্রপাত সেটি ভুয়া দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থী আব্দুল আল মাহমুদ। সলিমুল্লাহ মুসলিম হলের এই শিক্ষার্থীর অভিযোগ প্রধানমন্ত্রী ও তার পরিবারকে জড়িয়ে ভুয়া তথ্য ছড়িয়ে তাকে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। একই সঙ্গে ষড়যন্ত্রের পেছনে ছাত্রদলে কিছু ছাত্রলীগ কর্মী প্রবেশ করে এসব করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এই জিনিসটা খুবই আপত্তিকর যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আপরাইজিং এর পরবর্তী এই সময়ে এমন একটা জিনিসের দ্বারা আক্রান্ত হবে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই সরকারের দায়িত্ব। একই ধরনের অভিযোগ করেছেন মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি জানান শাহবাগের ঘটনায় ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিল। মধুর ক্যান্টিনে আরেক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি অভিযোগ করেন নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে যাওয়া একজনকেই উল্টো দোষী বানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে বিসি আপনার প্রতি আমাদের আস্থা শ্রদ্ধা রাখতে চাই। আপনার কোনো ধরনের কোনো কালকে আমরা ভূমিকা দেখতে পাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের উত্তেজনা তৈরি হবে আর আপনি চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে না।
ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই ক্যাম্পাসে হল দখল বা ভয় রাজত্ব ফিরিয়ে আনতে দেওয়া যাবে না। যারা এই নৃশংস কায়দায় ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, এই হামলার পরে আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে হামলার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে, এবং ছাত্রদলের ওই সময় সভাপতি সহ ছিল, ওনার সাথে কথা বলেছি। কথা বলার পর উনি বলেছেন তাদের সবার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে এ ধরনের অভিযোগ নাকচ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, প্রতিপক্ষের অভিযোগ ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাসগুলোতে মূল সমস্যা হচ্ছে যে একটি গুপ্ত সংগঠন যে গুপ্ত রাজনীতি চালু রেখেছে, যেখানে আমরা অধিকাংশ ক্যাম্পাসে জানতে পারলাম কোনো জায়গায় 2 সদস্য বিশিষ্ট কমিটি, কোনো জায়গায় 5 সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু 1.5 বছর যাবত এখানে মব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। অনিয়ম আর ভোগান্তির আরেক নাম নরসিংদীর দিয়ারা সেটেলমেন্ট অফিস। ভুক্তভোগীদের দেয়া তথ্যে বাড়তি অর্থ লেনদেন সহ ভোগান্তির সংবাদ সংগ্রহে গেলে বিপাকে পড়তে হয় এখন টেলিভিশন টিমকেও। সাধারণ মানুষকে জিম্মি করে কিভাবে কি করা হচ্ছে এই দপ্তরে সে সবই তুলে ধরেছেন রাকিবুল ইসলাম। বিলীন হওয়া কিংবা পুনরায় জেগে ওঠা জমির জরিপ ও রেকর্ড পরিচালনার জন্য কাজ করে নরসিংদীর দিয়ারা সেটেলমেন্ট অফিস। এটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি বিশেষ জরিপ কার্যক্রম। জমির নতুন মালিকানা রেকর্ড, খতিয়ান বা পর্চা সংগ্রহ, ভূমির সীমানা নির্ধারণ, দিয়ারা জরিপাধীন মৌজার নতুন প্রস্তুতকৃত নকশা বা মেপ প্রদান ইত্যাদি এই দপ্তরের কার্যক্রম। তবে দিয়ারা সেটেলমেন্ট অফিসে প্রবেশ করতেই দেখা গেল ভিন্ন চিত্র। সেবা প্রদানকারী বহিরাগত ও সেবাগ্রহীতা মিলেমিশে একাকার। সাংবাদিক দেখেই এত ছোটাছুটি কেন? কোনো কিছু বুঝে ওঠার আগেই এখানকার কর্মচারী পরিচয়ে একজন মপ তৈরির চেষ্টা করে। বুঝতে বাকি রইল না তাদের পূর্ব নির্ধারিত কাজে ব্যাঘাত ঘটছে এখন টেলিভিশনের উপস্থিতিতে। আমার বলতে আপনি সাংবাদিকরা এনে থাকলে যদি আপনার সমস্যা হয়, সমস্যা নাই, তাইলে সারাদিন দাও, তাইলে আপনার সমস্যা কি? তাইলে আপনার সমস্যা কি? আপনি বলেন কথা বেচেন না, কথা বেচেন না। তবে এসবের মধ্যেই ক্যামেরা দেখে এগিয়ে এসে অভিযোগ করলেন ভুক্তভোগীরা। টাকা দিয়ে একজনের জমি আরেকজনের দখলে নেয়া, মাঠ পর্চা খুঁজতে গেলে প্রদর্শন না করা এবং নিয়ম বহির্ভূতভাবে টাকা দাবিসহ নানা অভিযোগ ভুক্তভোগীদের। বিভিন্ন জেলা থেকেও কয়েকবার এসে ঘুরতে হচ্ছে এই দপ্তরের বারান্দায়। যথাসময়ে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমাকে রেকর্ড করার লিগে যেই কাগজ দিছে এগুলি জমা নিব, দেখবো দেখে আসছি সাপোর্ট দিয়ে দিব আর যেগুলি রেকর্ড না হয়েছে এগুলি কাগজপত্র জমা দেওয়া। এখানে আসছে আমাদের হীরাদি মৌজায় একটু সমস্যা আছে, ওগুলো সংশোধন করার জন্য। এরা বলতেছে এটা আর একটু সংশোধন দেখতে হবে, দেখার পরে দিয়ে আমরা আরেকদিন আমাদের ডেলিভারি দিয়ে দিবে কাজটা। 24, 25, 26 এখনো আমরা অরিজিনাল এখনো মাঠ ফর্সা আমরা পাই নাই। এদের কর্মচারী যারা আছে হেরাই বলে যে মাঠ ফর্সা নাই, এগুলি নাই, আমরা খুঁজে লাইছি জানগা। আর যদিও পাওয়া যায় তাহলে খুঁজতে 1000 টাকা লাগবে, একটা ফর্সা 3000 টাকা লাগবে, যেটা একটা মাঠ ফর্সা। এই অফিসের সিন্ডিকেটের সামনে আতঙ্ক আর ভয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নয় বেশিরভাগ ভুক্তভোগী। কেন মপ তৈরির চেষ্টা করা হয়েছিল এখন পুরোপুরি পরিষ্কার। এসব বিষয়ে স্বাচ্ছন্দ্যে ক্যামেরার সামনে কথা বলতে চান না এখানকার দায়িত্বরত কর্মকর্তাও। লোকবল সংকট জানিয়ে এখানকার অনিয়মের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি। নির্ভরভাবে স্পেসিফিক বলতে পারবো, যদি কোনো কারো নাম থাকে তাহলে সঠিকভাবে বলা যায়, কিন্তু আমার কাছে তো কোনো এরকম কোনো কমপ্লেন নাই বা কোনো কিছু নাই। কে কার কাছে চাইছে সেটা আপনি ওইভাবে স্পেসিফিক না বললে তো আমরা ওইভাবে বলতে পারবো না। আর কত দশক ও সংস্কার পেরিয়ে এসব দপ্তরে কাঙ্ক্ষিত সেবা হবে সহজলভ্য, এমন প্রশ্ন সকলের। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। প্রতিষ্ঠার প্রায় 2 দশক পরেও শিল্প সহায়ক পরিবেশ তৈরি হয়নি নোয়াখালীর বিসিক শিল্পনগরীতে। গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট, চুরি, ছিনতাই ও নিরাপত্তাহীনতায় বরাদ্দ হওয়া প্লট খালি পড়ে আছে। যে কয়টি প্রতিষ্ঠান সচল সেগুলো নানা সমস্যায় বন্ধের পথে। মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন।
2006 সালের নোয়াখালী সদরের সোনাপুরে 15 একর জমিতে নোয়াখালী শিল্প নগরীর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 108টি প্লট নিয়ে শুরু হয় শিল্পনগরীটির কার্যক্রম, যেখানে গড়ে ওঠে ছোট বড় প্রায় 40টি শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। তবে নানা সমস্যায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠান। এছাড়া সচল প্রতিষ্ঠানেও কমে গেছে উৎপাদন। গ্যাস লাইন না থাকার কারণ তারা ব্যবসা করার মন মানসিকতা থাকে না, তখন ফ্যাক্টরিগুলো অফ হয়ে যায় এবং কি অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ। বিদ্যুৎটা আমাদের প্রয়োজন, কারণ বিদ্যুৎ ছাড়া আমাদের সবকিছু অফ। শুরুতে বিসিকের 108টি ফ্ল্যাটের মধ্যে শিল্প কারখানা স্থাপনের জন্য 62টি প্লট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তাতে গড়ে ওঠেনি প্রতিষ্ঠান। উদ্যোক্তারা বলছেন, গ্যাস, পানির সংকট ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই পূর্ণতা পায়নি এ শিল্পনগরী। তার উপর রয়েছে নিরাপত্তাহীনতাও। গ্যাসটা যদি আমরা বিসিকে পাইতাম তাহলে আমার আর অনেক টাকা খরচ করে আমাকে সিলিন্ডার কিনা লাগবে না। আমাদের এখানে গ্যাস প্রায় নাই বললেই চলে, আর যেখানে আছে অনেক কম। তাছাড়া পানি নাই, আমাদের এখানে লোডশেডিং এর খুবই বেশি সমস্যা। বর্তমানে বিসিকে উৎপাদনযোগ্য প্রতিষ্ঠান রয়েছে 5টির মতো। এর বাইরে কিছু গ্রিল ওয়ার্কশপ ও চালের মিল চলমান রয়েছে। গ্যাস সহ অন্যান্য সংকট দূর করার দাবি উদ্যোক্তাদের। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে একাধিকবার চিঠি দেওয়ার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। নোয়াখালী শিল্পনগরী বিসিক নোয়াখালীর মূল সমস্যা হচ্ছে গ্যাস সমস্যা। এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও আমাদের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করেছি। এছাড়াও আমাদের বাউন্ডারি ওয়াল, আমাদের প্রধান ফটক, রাস্তা ও ড্রেনেজ সমস্যা আছে। এই বিষয়গুলি নিয়েও আমাদের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ হয়েছে। নোয়াখালীর এই শিল্পনগরীর সংকট সমাধান করলে একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে বাড়বে সরকারের রাজস্ব। এখন নোয়াখালী। ফেনীতে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের সবজি ভেদে কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। এ বিষয়ে আরও জানাতে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। সবজির দাম বাড়ার পেছনে কারণ কি, এ নিয়ে কি বলছেন বিক্রেতারা? যদিকা আমরা ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে রয়েছে। এখানে গত সপ্তাহে আমরা এসেছি, আবার এই সপ্তাহেও একদম সকালে আমরা এসেছি এবং খুচরো এবং পাইকারি দুটো বাজারে আমরা দেখেছি যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে প্রত্যেকটি পণ্য আমরা দেখেছি যে 8 থেকে 10 টাকা প্রত্যেকটিতে বেড়েছে। আমরা কথা বলেছি এখানে যারা খুচরো বিক্রেতা রয়েছেন তাদের সাথে এবং শহরের দাউদপুর এলাকায় যে সবজির যে আড়ত রয়েছে যেখানে পাইকারি বিক্রি হয়, সেখানের যে পাইকারি যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা উভয় আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে যে তেলের দাম বৃদ্ধি হচ্ছে, এই তেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু যে পণ্য পরিবহনের যে খরচ, সেই খরচটা কিছুটা বেড়েছে। এছাড়াও যে অতিরিক্ত তাপমাত্রা, গরমের কারণেও কিছু সবজি নষ্ট হচ্ছে এবং উৎপাদনে ব্যাহত হচ্ছে, যার ফলশ্রুতিতে দুটোর যে প্রভাব সেটি বাজারে পড়েছে। আমরা আজকের বাজারে যেটি দেখেছি যে কাঁকরোল বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, যেটি গত সপ্তাহে আরো 10 টাকা কমে বিক্রি হয়েছিল। বরবটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, গাজর আজকের বাজারে 60 টাকায় বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে 60 টাকায়, যেটি গত সপ্তাহে আমরা 40 থেকে 50 টাকায় বিক্রি হতে দেখেছি। এছাড়াও আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, যেটি গত সপ্তাহে আমরা 70 থেকে 60 টাকায় বিক্রি হতে দেখেছি। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকায়, তিতকরলা 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকায়, মূলা বিক্রি হচ্ছে 60 টাকায়। তবে বাজারে একটি সবজি অপরিবর্তিত রয়েছে, সেটি হচ্ছে যে আলু। গত সপ্তাহে আমরা দেখেছি যে 20 টাকায় বিক্রি হতে, এছাড়াও এই সপ্তাহে আমরা সেটি 20 টাকায় বিক্রি হতে দেখেছি। সবচেয়ে বেশি দামে যেটি বিক্রি হচ্ছে কাঁকরোল, যেটি 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটোর দাম আমরা দেখেছি যে প্রতি কেজিতে 20 থেকে 15 টাকা বাড়তে। সব মিলিয়ে পণ্য পরিবহনে খরচ বাড়ার কারণে বিক্রেতারা বলছেন যে সবজির যে দাম সেটির উপর প্রভাব ফেলছে, যার ফলশ্রুতিতে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে গত সপ্তাহ থেকে। এ ছিল ফেনী সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে ফেনীর সবজির বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম। আলুর পর এবার বিদেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি কুমড়া।
নিরাপদ খাদ্য কর্মসূচির আওতায় এই উপজেলায় এবার 200 বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। জৈব পদ্ধতিতে উৎপাদিত কুমড়া এবার মধ্যপ্রাচ্যে রপ্তানির চেষ্টা চলছে। প্রতি বিঘায় 70 থেকে 80 হাজার টাকা লাভের আশা করছেন কৃষকরা। আমিরুল বাপ্পির প্রতিবেদন। দৃষ্টির দিগন্ত জুড়ে কেবলই সবুজের মায়া, ভুঁই জুড়ে বিছিয়ে রয়েছে মিষ্টি কুমড়ার সবুজ লতা। নীলফামারীর কিশোরগঞ্জে এবছর 600 বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। তার মধ্যে 200 বিঘা জমিতে চাষ হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। উপজেলা পরিষদের অর্থায়নে ফেরোমন ও আঠালো ফাঁদ এবং মৌবাক্স স্থাপন প্রকল্পে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। গত বছর এই প্রকল্পে অল্প কিছু জমিতে চাষ করে ভালো লাভ পান কৃষকেরা। আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে ব্যয় যেমন কমে, তেমনি বাড়তি সার বা কীটনাশক ব্যবহার না করায় সেই খরচও বাঁচে। গত বছর উৎপাদিত ফসল থেকে 50 টন কুমড়া মালয়েশিয়ায় রপ্তানি করা হয়। ত্রাণ ফাঁদ দেওয়ার কারণে এবার কিন্তু ফলনটা বেশি হয়েছে। তারপরে মনে করো বিঘা প্রতি 60-70 হাজার 80 হাজার টাকা বিক্রি হয়। কৃষক সবসময় প্রযুক্তি গ্রহণ করতে চায় না। আমরা সবসময় মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় যে আমরা এই প্রযুক্তিগুলো দেওয়ার চেষ্টা করি। কুমড়া ফুলে পরাগায়নের পরিমাণ বাড়াতে প্রকল্পের আওতায় এবছর মৌ বাক্সও বসানো হয়েছে। 12টি বাক্স নিয়ে আশাবাদী মৌচাষীও। প্রতি কেজি মধু বিক্রি হবে 800 থেকে 1000 টাকায়। কুমড়া ফুলের মধ্যে একটু কম হয়, একটা বক্সে 2 কেজি করে মধু ইনশাআল্লাহ 7-8 দিন পর পাবো। পুরো নীলফামারী জেলায় এবছর 400 হেক্টর জমিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। তবে রপ্তানির জন্য মূল চাহিদা থাকে নিরাপদ খাদ্য। কৃষকরা কিন্তু এই আলুর জমিতে কিন্তু চেষ্টা করছে যে খুব বেশি একটা সারের প্রয়োজন হচ্ছে না, ওই সার দিয়ে কিন্তু সে এখান থেকে কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা সে নিতে পারছে এবং ভালো উৎপাদন বাড়াতে পারছে। এবছরের মিষ্টি কুমড়া মধ্যপ্রাচ্যে রপ্তানির লক্ষ্য নিয়েছে কৃষি বিভাগ। সেই লক্ষ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। অবশ্যই আমাদের এই জাতীয় কিছু ফসলের জন্য আমাদের একটা প্রজেক্ট আছে, কৃষি বিভাগের একটা প্রজেক্ট আছে। আমরা অবশ্যই তাদেরকে ফ্যাসিলিটেট করব যাতে ওনারা এই প্রোডাক্টটা বাইরে সেল করতে পারে। একক কোনো ফসল চাষ না করে বহুমুখী ফসল চাষ জনপ্রিয় হলে একদিকে যেমন কৃষক লাভবান হবেন, তেমনি দেশেও বৈদেশিক মুদ্রা বেশি আসবে বলে মনে করছে বিভাগ। আমিরুল বাপ্পি, এখন, নীলফামারী। জীবনের তাগিদে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাচ্ছে কৃষক ও জেলেরা। গত 4 বছরে সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু হচ্ছে 67 জনের। বজ্র নিরোধে নানা প্রকল্প হাতে নেওয়া হলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব নেই। সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদের প্রতিবেদন। হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের 1/3 মানুষ কৃষিকাজ ও মাছ ধরার সাথে জড়িত। ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল কিংবা বজ্রপাত, এই 3 দুর্যোগের সাথে মোকাবিলা করেই এখানকার মানুষ জীবিকা নির্বাহ করেন। তবে জেলায় এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। করচার হাওরের কৃষক রাকিব মিয়া চলতি বছর 10 একর জমিতে করেছেন বোরো ধানের আবাদ। সেই ধানের সামান্য অংশ কাটতে পারলেও বজ্রপাতের ভয়ে বাকি ধান কাটতে আগ্রহী নন কোনো শ্রমিক ও কৃষক। ধানটা করেই কষ্ট করিয়া তুলতেও কষ্ট হয়, আর এই টাটা বাড়া মানুষ আক্রান্তভাবে হইয়া মারা যায়। ধান হারাইতে কোনো অসুবিধা হইতেছে, ধান আনতে অসুবিধা হইতেছে, টাটা মানুষ তো মারা যাইতেছে বলছি। গত 4 বছরে এই জেলায় সরকারি হিসেবে বজ্রপাতে 67 জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি। 2023 সালে কোটি টাকার বেশি ব্যয়ে সুনামগঞ্জের 6 উপজেলায় মোট 18টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হলেও এই দণ্ডগুলো কতটুকু বজ্র ছেকিয়েছে এ ধরনের কোনো দপ্তরে তথ্য নেই। পাশাপাশি বজ্রপাত ঠেকাতে 2017 সালে 3000, 2018 সালে 1 লাখ এবং 2022 সালে 500 তাল গাছ কাগজে কলমে রোপণ করা দেখানো হলেও বাস্তবে গাছগুলোর অস্তিত্ব নেই। গতকালকেই আমি এই বিষয়টা আমার নজরে এসেছে যে এখানে এরকম একটা প্রজেক্ট বা প্রকল্প ছিল, সেগুলো দিয়ে কি করা হয়েছে সেগুলো আমরা খোঁজাখুঁজি করতেছি। যদিও বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় নানা উদ্যোগের কথা জানালেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বিভিন্ন জনসচেতনতামূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো চালাচ্ছি। জনবহুল স্থানগুলোতেই মেনলি হচ্ছে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে, কিন্তু আমাদের বজ্রপাতের ঘটনাগুলো ঘটে হচ্ছে খোলা মাঠ বা ওই ফসল মাঠের ক্ষেত্রে ঘটে থাকে। বজ্রপাতে প্রাণহানি কমাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। এখন সুনামগঞ্জ। আবারও দেশের বাইরের খবর।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার অচলাবস্থার মধ্যেই পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছায়। এ সময় তাকে অভ্যর্থনা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সহ আরও অনেকে। জানা গেছে, সফরকালে আরাকচি ইসলামাবাদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলো প্রাধান্য পাবে। তবে সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের বৈঠকে বসবে না বলে জানিয়েছেন ইরান। এর আগে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় যোগ দিতে শনিবার ইসলামাবাদ যাবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝেই গেল বছরের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত রাশিয়া। বিশ্লেষকদের অভিমত, 5 বছর মেয়াদী এই চুক্তির ফলে ভারত মহাসাগরে নিজেদের সামরিক শক্তির জানান দিতে পারবে মস্কো। আর আর্কটিক অঞ্চলে প্রবেশের মাধ্যমে প্রতিপক্ষ চীনকে চ্যালেঞ্জ জানাবে ভারত। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। স্নায়ুযুদ্ধের পর থেকেই বিশ্বমঞ্চে ভারতের বিশ্বস্ত বন্ধু রাশিয়া। 1960-এর দশক হতে নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর তালিকায় অন্যতম মস্কো। এমনকি 2022 সালের ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হুঁশিয়ারির তোয়াক্কা না করে মস্কো থেকে অপরিশোধিত জ্বালানি কিনছে মোদি প্রশাসন। এর জেরে গেল বছর ভারতের ওপর অতিরিক্ত সম্পূরক শুল্ক বসায় ওয়াশিংটন। তবে ইরান যুদ্ধের জেরে ভূরাজনীতি ও অর্থনীতি যখন টালমাটাল, ঠিক তখন গেল বছরে স্বাক্ষর হওয়া প্রতিরক্ষা খাতের দ্বিপাক্ষিক চুক্তি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক্স সাপোর্ট বাস্তবায়ন শুরু করেছে মস্কো ও নয়াদিল্লি। 5 বছর মেয়াদী এই চুক্তির আওতায় উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ পাবে। আল জাজিরা জানায়, চুক্তির ফলে দেশ দুটি পরস্পরের সীমানায় 3000 সেনা, 5টি যুদ্ধবিমান ও 10টি সামরিক বিমান মোতায়েনের অনুমতি পাবে। বিশ্লেষকরা মনে করছেন, চুক্তিটি মস্কোকে ভারত মহাসাগরে প্রবেশের সুবর্ণ সুযোগ দিচ্ছে। এর ফলে রুশ জাহাজ ও বিমানগুলো এশিয়ার জলসীমায় দীর্ঘদিন ধরে মোতায়েন থাকতে পারবে। এখন পর্যন্ত ভারত মহাসাগরে সামরিক ঘাঁটি বা অন্য কোনো অবকাঠামো নেই মস্কোর। বিপরীতে ভ্লাদিভস্তক থেকে মুরমানস্ক পর্যন্ত আর্কটিক অঞ্চলে প্রবেশের অনুমতি পাবে নয়াদিল্লি। দীর্ঘদিন থেকে নয়াদিল্লির প্রত্যাশা ছিল পশ্চিমা দেশগুলোতে নিজেদের সামরিক শক্তির জানান দেয়া। চুক্তিটি শুধু ভারতের শক্তিমত্তারই জানান দেবে না, বরং আর্কটিক অঞ্চলে নয়াদিল্লির উপস্থিতি নিশ্চিতভাবে প্রতিপক্ষ চীনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। গেল বছরের ফেব্রুয়ারিতে 8 বছরের আলোচনা শেষে প্রতিরক্ষা খাতের দ্বিপাক্ষিক এই চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া ও চীন। এবছরের জানুয়ারি থেকে এটি কার্যকর হলেও চলতি সপ্তাহে এর বিস্তারিত প্রকাশ করে রাশিয়া। তবে শুধু রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে ভারতের। তবে এই প্রথম কোনো বৈশ্বিক পরাশক্তির সামরিক বাহিনীকে নিজেদের ভূমি ব্যবহারের অনুমতি দিচ্ছে মোদি প্রশাসন। অর্ণব প্রসাদ, এখন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।